হ্যালো, সালাম আলাইকুম। আমাদের আরিফ ভাই জয়েন করছেন। উনি হচ্ছেন আমার এই পেজের মডারেটর, এডিটর, সরি, সিনিয়র এডিটর। উনি জয়েন করছেন। আপনি শুনতে পারতেছেন আরিফ ভাই? আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই সাপ্তাহিক ইমিগ্রেশন আলোচনা হয়েছে আপনাদের ভদ্র ভাষা, আর আমার ভাষা হয়েছে একটু বগর বগর আর কি। আপনাদের সাথে নিয়ে একটু আলোচনা করলে একটু জ্ঞান চর্চা হবে, অনেক কিছু জানতে পারবো বা জানাতে পারবো। এটা হচ্ছিল মূল উদ্দেশ্য। তো আরও 3 থেকে 4-5 মিনিট ওয়েট করব, কারণ আরও কয়েকজন আসতে পারেন, তারা জয়েন করতে পারেন আমার সাথে লাইভে। কারণ কয়েকটা প্রশ্নের উত্তর ছিল আমার কাছে, মোটামুটি এক সপ্তাহে আমি যে প্রশ্নগুলো কালেক্ট করছি এগুলোর উত্তর আমি রেডি করে ফেলছি ইনশাআল্লাহ। তো চেষ্টা করবো যে যতটুকু আমি জানি আপনাদেরকে রিপ্লাই করার জন্য, যতটুকু অ্যাকচুয়ালি আমি জানি। কারণ যেটা জানি না সেটা নিয়ে আসলে আলোচনা করিও না, আর করা ঠিক হবে না। তারপরে আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। উম, আমার কাছে কিছু প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলোর উত্তর আমি দিব আগে প্রথমে, দেন তারপরে আমি কমেন্টে যেগুলা লেখা আসতেছে ওগুলো আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো প্রথমে আমি উত্তরটা দিচ্ছি যে এ আর খান নামে একজন বড় ভাই আছেন। উনি দীর্ঘ অনেক দিন যাবত আমাকে আসলে প্রশ্ন করতেছেন যে ভাই, ফ্রান্স কি তাদের বর্ডার ক্লোজ করে দিছে? অ্যাকচুয়ালি বর্ডারটা ক্লোজ করার অর্থটা এরকমটা না যে আহ, আমরা চলাচল করতে পারবো না, বা যারা আছেন নাগরিক, ইউরোপিয়ান, নন ইউরোপিয়ান বা ব্রিটিশ, সবাই চলাচল করতে পারবে, কিন্তু সাময়িক রেস্ট্রিকশনের কারণে, ভাইরাস সম্পর্কিত সমস্যার কারণে মূলত এই রেস্ট্রিকশনটা ইন্ট্রোডিউস করা। এবং এটা পরবর্তী ফার্দার নোটিশ না দেওয়া পর্যন্ত তারা এই বর্ডার কন্ট্রোলটা অ্যাক্টিভ রাখবে। এরপরে উনি লিখছেন যে আমি ভাই তুর্কিতে টিআরসি কার্ড নিয়ে আসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড নিয়ে আসি, আমি এখন ইউরোপে যেতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, যদি আপনি তুর্কিতে থেকে থাকেন এবং বৈধ আপনার রেসিডেন্ট পারমিট থেকে থাকে। তবে লং টার্ম রেসিডেন্ট পারমিট যেগুলো তুর্কিতে, তারা আপনার ইউরোপে মাইগ্রেন্ট হতে পারবে, সেরকম ফ্যাসিলিটি আছে এবং সেরকম কাজ আমরা করি। আমাদের পার্টনারদের এরকমভাবে ইনস্ট্রাকশন দেওয়া যে আপনার তুর্কিতে লং টার্ম রেসিডেন্ট পারমিট থাকতে হবে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউরোপে আসতে পারবেন, যেখানে আপনি ম্যানেজ করতে পারেন। এটা আমি যতটুকু জানলাম আপনাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে তুর্কির জন্য। এটা গেল হচ্ছে এ আর খান ভাইয়ের প্রশ্ন ছিল। ওকে, আমি আশা করি উনি উত্তরটা পাইছে। এরপর আসেন এমডি মোস্তফা। এমডি মোস্তফা ভাই আমাকে লেখছে গতকালকে যে ভাই, যারা রেস্টুরেন্টে জব করে, এটা ইটালির জন্য প্রশ্নটা, যারা রেস্টুরেন্টে জব করেন এবং কাজের কন্ট্যাক্ট আছে, সম্ভাব্য উনি এজালেম পলিটিক্যাল ডকুমেন্টের থ্রুতেই ওই কাজের কন্ট্যাক্টটা করছেন, বর্তমানে কাজও করতেছে, কন্ট্যাক্টও আছে, সব কিছু আছে। উনি বলতে চাচ্ছে যে এই যে সামনে যে বৈধতার একটা সুযোগ আসতেছে, এটা কি উনি ধরতে পারবো কিনা। এই বিষয়টা আসলে মূলত ডিপেন্ড করতেছে আপনার গভর্নমেন্ট কোন কোন সেক্টরগুলোতে তারা এই বৈধতা সিলেকশন করে। তো প্রাথমিক অবস্থা আমরা জানি এটা কনফার্ম যদি হয়ে থাকে এবং আইনটা পাশ হয়ে যায়, এগ্রিকালচার, যেটা আমি প্রথমেই আগেই বলে গেছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনার ইউটিউবে গেলে আপনার আমার ভিডিওটা দেখতে পাবেন। ওইখানে আপনার খুবই স্পষ্টভাবে ক্লিয়ারলি বলা আছে কীভাবে কী প্রসিডিউরস তারা বৈধতা দিবে এবং কোন কোন সেক্টরগুলোতে। তো কৃষি এবং ডোমেস্টিক কাজগুলো আপাতত তারা চিন্তা ভাবনা করতেছে। এখনও অন্যান্য সেক্টরগুলো তারা ফাইনালাইজ করতে পারে না, কারণ হচ্ছে কি এখানে যথেষ্ট লিগ্যাল ইস্যু আছে। ওই লিগ্যাল ইস্যুগুলোর কারণে তারা এগুলোকে রিভিউ করতেছে। কারণ একটা আইন যখন প্রণয়ন করা হয় তখন এটা তারা চারিদিকেই এটার পজিটিভ নেগেটিভ সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু একটা আইনকে তারা পাশ করে এবং এটাকে সবার জন্য করে আইনটা মূলত। তো আমি আশা করব যে এটা, আশা করি সব সেক্টরগুলোতে দিবে, এটা আমার ধারণা। আশা করি এমডি মোস্তফা ভাই আপনার উত্তর পেয়ে গেছেন। এরপরে আসেন হচ্ছেন এমডি সাইদুল ইসলাম প্রধান। উনি আমাকে প্রশ্ন করছে যে ভাই, পর্তুগালে, কথাটা শুনবেন, পর্তুগালে যাদের কার্ড আছে তারা যদি ফ্রান্সে গিয়ে কাজ করতে চায়, তাদের কি পর্তুগালে কার্ডের কোনো প্রবলেম হবে কি না। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, যদি আপনার পর্তুগালে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট থেকে থাকে, টেম্পোরারি রেসিডেন্ট পারমিট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রান্সে গিয়ে কাজ করতে পারবেন না। কারণ হচ্ছে কি, এটা আপনার আইনতভাবে আপনাকে অ্যালাউ করবে না ফ্রান্স, এবং সমস্যাও হইতে পারে। কারণ আপনি কাজ করতে হলে আপনি অবৈধভাবে করতে হবে, সেটা ভাই আমি এটা সাজেস্ট করবো না। অতএব এটা ডিপেন্ড করে, যদি আপনার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড থাকে পর্তুগালে, অবশ্যই আপনি ফ্রান্সে গিয়ে করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনি
একটা কন্ট্রাক্ট নিয়ে 8 ঘন্টার ফ্রান্সের যে লোকাল লেভেল ল অনুযায়ী এবং একজন মানুষকে মানুষ নিজেকে সাপোর্ট করার জন্য যে পে স্কেলটা দরকার, যে বেতনটা দরকার, সে বেতনে যদি একটা কন্ট্রাক্ট আপনি অ্যারেঞ্জ করতে পারেন ফ্রান্সে, তখন আপনি আপনার রেসিডেন্ট পারমিটটা চেঞ্জ করতে পারবেন পর্তুগাল থেকে গিয়ে ফ্রান্সে গিয়ে। এরকম একটা সুযোগ আছে অবশ্যই। আশা করি সাইদুল ইসলাম প্রধান ভাই আপনার উত্তর পেয়ে গেছেন, এবং আপনি আমাকে পরবর্তীতে টেক্সট করার সময় একটু ক্লিয়ার করে বলবেন যে আপনার পর্তুগালে কী অবস্থা, দেন আমি ওইভাবে আপনাকে সাজেস্ট করতে পারবো যে সম্ভব কি সম্ভব না, বা এরকম কোনো সুযোগ আছে কি না। কারণ সুযোগ নাই যে তা না, আইনের যথেষ্ট ফাঁক ফোকরা আছে, এটা আপনারাও জানেন আমিও জানি। এরপরে আসেন, আশা করি সাইদুল ইসলাম ভাই আপনার উত্তর পেয়ে গেছেন। এরপর আসেন হচ্ছে সোহেল তানবীর ভাই আমাকে লিখছেন যে ভাই ইউরোপের কোন দেশে গেলে, প্রশ্নটা ভালো করে শুনবেন, যে উনি লিখছেন আমাকে যে ইউরোপের কোন দেশে গেলে অবৈধতা সহজে পাওয়া যায় বা কোনো প্রকার সমস্যা হয় কিনা, বা অল্প সময় পাওয়া যায়। তা এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি এই যে এই প্যান্ডেমিক অবস্থা বা ভাইরাস অবস্থা, আপনি কিভাবে ইউরোপে আসবেন? এটা একটা ফ্যাক্ট। আর আপনি যদি ইউরোপে অন্য কোনো দেশে থেকে থাকেন, আমার যেটুকু ধারণা বা আমি যতটুকু জানি, যে ইউরোপিয়ান কমিশন থেকে এরকম একটা চিন্তা ভাবনা তারা করতেছেন যে যারা অবৈধ আছেন ইউরোপে, এবং অবশ্যই যারা ইউরোপে অবৈধ আছেন তাদেরকে বৈধ করে নেওয়ার জন্য, এবং ভালো একটা প্রেশারাইজ করতেছে আপনার প্রশাসন থেকে এবং প্রত্যেকটা মেম্বার স্টেটকে, এরকম একটা তারা প্ল্যানিং করতেছে। এবং ড্রাফট কপি ইতোমধ্যে দেখছি যে মোটামুটি আপনার মাইগ্রেশন কন্ট্রাক্টগুলো একটু সহজতর করে নিবে তারা। যদি এই ড্রাফট কন্ট্রাক্টটা এগ্রিমেন্টটা তারা যদি পার্লামেন্ট থেকে পাস করতে পারে, তাহলে আমি আশা করি যে যারা ইউরোপে আছে অবৈধভাবে, এবং বিভিন্ন ক্যাটাগরিতে আপনার অবৈধ যে কোনো ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে থাকেন, মোট মোট কথা আপনি ইউরোপে আছেন, আপনাদের জন্য একটা সুযোগ আছে বা আসতেছে খুব শীঘ্রই। কারণ আমি ড্রাফট আর্টিকেলটা পড়ে যেভাবে যেভাবে হোক আমি পাইছি, আমি প্রপোজালটা ভালো লাগছে, এবং তাদের মাইগ্রেশন এগ্রিমেন্টটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, এবং তারা যথেষ্ট নমনীয়। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে যখন আপনারা দেখবেন যে তারা নমনীয় হয়, তার মানে এখানে এইটার পিছনে একটা কারণ আছে। নমনীয় হওয়ার পিছনে পরবর্তী যে পদক্ষেপটা সেটা হবে কঠিন। আর সেটা কঠিনটা কি আপনার, সেটা হচ্ছে এরকমটাই যে তারা ইন্টারনাল বর্ডার প্লাস হচ্ছে ইউরোপিয়ান বর্ডার প্লাস যেভাবে আপনি ইউরোপে আসবেন, ওই প্লেসগুলা, ওই জায়গাগুলা তারা স্ট্রং করতেছে। আপনাকে এখান দিয়ে সুযোগ দিবে, বাট বাইরে থেকে আটকায় দিবে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আশা করি বুঝতে পারছেন যে ভিডিওতে আমি এত কিছু বলা সম্ভব হয় না, কারণ এখানে অনেক লিগেল ইস্যু থেকে থাকে। আর এই জন্য আমি বলতে পারবো না। আমি আশা করি বুঝতে পারছেন। আশা করি সোহেল তানভীর ভাই আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, এবং যদি আপনি ইউরোপে থেকে থাকেন তাহলে আপনি চোখ রাখতে পারেন যে ফ্রান্স, পর্তুগাল এবং ইতালি, এই তিনটা দেশ এই মুহূর্তে, এবং অন্যান্য দেশগুলো আসতে পারে। তবে সেটা হবে একমাত্র ম্যাক্সিমাম হবে কৃষি বা এগ্রিকালচার সেক্টরে। কারণ কি হচ্ছে, এগ্রিকালচার সেক্টরে লেবার ক্রাইসিস শুরু হয়েছে আপনার সেই মার্চের প্রথম থেকেই, এবং ইউরোপের বেশিরভাগ দেশগুলো চেষ্টা করতেছে যে লেবার ফোর্সগুলো আপনার ইউরোপে ইন্টারনাল যে যারা আছেন ইউরোপিয়ান ন্যাশনাল বা থার্ড কান্ট্রি ন্যাশনাল, মিনিমাম একটা ডকুমেন্ট আছে আইডেন্টিফাই করার জন্য, তাদেরকেই এটা ইন্ট্রোডিউস করাবে এবং তাদেরকে এই কাজে তারা করাবে। এই মুহূর্তে থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে ইউরোপের বাইরে থেকে যদি কাউকে আনবে সেরকম, সেই কারণ এইটার পিছনে একটা লম্বা হিস্টোরি আছে কেন তারা যাবে না, আমি আপনাকে বলি। এখানে আমার অপিনিয়নটা আমি শেয়ার করি। কারণ আপনি যখন দেখবেন যে না, এই মুহূর্তে ইউরোপ বাইরে থেকে কৃষি সেক্টরের জন্য লোক আনবে না, তার প্রধান কারণ হচ্ছে যে ডিপ্লোম্যাটিক প্রসিডিউরস, অ্যাডমিনিস্ট্রেশন প্রসিডিউরস। আপনি আপনার জন্য অ্যাপ্লাই করবে, দেন এই ওয়ার্ক পারমিটটা বের হবে। এই ওয়ার্ক পারমিটটা বের হওয়ার পরে আপনি এই পারমিটটা আপনি কনসুলেটে সাবমিট করবেন। কনসুলেটে সাবমিট করার পরে আপনি এই অ্যাপ্রুভালটা ইস্যু হওয়ার পরে আপনি ভিসা পাবেন। এরপর আপনি আসবেন, তারপর কাজে আসবেন। এবার আপনি এই যে টাইম ফ্রেমটা, এটা আপনি হিসাব মাথায় রাখেন যে মিনিমাম একটা প্রসিডিউর 2 থেকে 2.5 মাস, কিন্তু এই সময়টা তারা দিবে না এগ্রিকালচার কোম্পানিগুলা বা গভর্নমেন্ট। অতএব এরকমটা যদি অনেকে বলে থাকে তাহলে ভুল, এরকম কোনো পসিবিলিটি নাই। শুধুমাত্র পসিবিলিটি আছে যারা ইতোমধ্যে পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলাকে প্রসেস করার খুব সম্ভাব্য একটা সুযোগ আছে হয়তো, বা আমি যেটা ধারণা করতেছি, আমি যতটুকু জানি যে অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং আছে এগ্রিকালচারের বা এম্বাসিতে বা গভর্নমেন্ট অফিসে জমা আছে, পেন্ডিং আছে, শুধুমাত্র এই ভাইরাসের কারণে তারা কাজগুলো অ্যাপ্রুভ করতে পারে নাই, তাদের ক্ষেত্রে এটা একটা পসিবিলিটি আছে। বাট নতুন করে আমি কারোর জন্য অ্যাপ্লাই করব সেই সুযোগ নাই এই মুহূর্তে, এবং এটা দিবেও না, এটা অ্যালাউ করবে না। কারণ হচ্ছে এখানে আপনার একে তো জানেন যে আপনার যখন
ভাইরাস সিচুয়েশনটা আগামীকালকে থেকে মেজর ইউরোপের দেশগুলো স্বাভাবিক হবে। প্রশাসনিক যে চাপগুলো আছে, শুধু যে আপনার এই ওয়ার্ক পারমিট নিয়ে কাজগুলো হয় ইউরোপের দেশগুলো, অ্যাকচুয়ালি না। কারণ ইউরোপে যারা আছে বর্তমানে আপনার তৃতীয় দেশের নাগরিকরা, তাদের যে ইন্টারনাল যে ডকুমেন্ট বা ইমিগ্রেশন সম্পর্কিত যত ডকুমেন্ট সম্পর্কিত প্রসেসের কাজগুলো আছে, এই কাজগুলো যখন একসাথে যখন আপনার শুরু হবে, প্রশাসনের উপরে আপনার হিউজ পরিমাণ একটা চাপ পড়ে যাবে। তো প্রশাসন আপনাকে সব দিকে কাভার আপ করতে হইলে করার জন্য সে ওই নতুন করে কোনো তৃতীয় দেশ থেকে এই মুহূর্তে ঝামেলা যাবে না। এটা আপনি নোট নিয়ে রাখেন। আমি আশা করি সোহেল তানভীর ভাই আপনার উত্তর পেয়ে গেছেন। এবার আসেন হচ্ছেন আপনার ফাহিম বিন গিয়াস। ফাহিম বিন গিয়াস, যিনি আমাকে আজ বেশ অনেক যাবৎ প্রশ্ন অনেকদিন যাবৎ প্রশ্ন করতেছে যে ভাই বাংলাদেশ থেকে ইউতে ইউরোপীয় ইউনিয়নে ওয়ার্ক পারমিট ভিসায় কোন দেশে লো কস্টে যাওয়া যাবে, সাজেস্ট মি। আচ্ছা, এই ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে যে ভাইয়া আমি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না। আর সেই ক্ষেত্রে আমি এই প্রাইজিং বা লো কস্ট বা এই বিষয়গুলো নিয়ে আমি আসলে অ্যাকচুয়ালি ধারণা রাখি না। তো সেই ক্ষেত্রে আপনার বেটার হবে যে আপনার যারা বাংলাদেশে এই সম্পর্কিত কাজ এই ওয়ার্ক পারমিট সম্পর্কিত কাজগুলো করে থাকেন, এবং বিশেষ করে যারা আজকে এই ধরনের বিজনেসে মিনিমাম 5 থেকে 10 ইয়ার্স ইস্টাবলিশড, আমি আমি আপনাকে এখন সহজ সহজ একটা বুদ্ধি শিখাই দিই যে কীভাবে আইডেন্টিফাই করবেন যে বাংলাদেশের যে কোম্পানিগুলা বা যে প্রতিষ্ঠানগুলো ওয়ার্ক পারমিট কাজগুলো করে, মিনিমাম 3 থেকে 5 বছর ধরে তারা এই সেক্টরে আছে, স্থায়ী অফিস আছে, তাদেরকে আপনি চুজ করবেন। আমি আশা করি আপনি উত্তর পেয়ে গেছেন ফাহিম ভাই, ধন্যবাদ। এইবার আসন হচ্ছেন আমাদের NA নাহিদ ভাই। নাহিদ ভাই আমাকে লিখছেন, ভাই রোমানিয়া লকডাউন, কথাটা শুনে নেন, এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। রোমানিয়া লকডাউনের খবর একটু জানাবেন। আশা করি 15 তারিখের মধ্যে তারা লকডাউন ইজি করবে। ইজি করবে কি সাময়িক একটু সহজ করবে, এর মানে এই না যে পুরা দেশ খুলে ফেলবে, এরকম কোনো কিছু না। যখন জমা দিচ্ছে এখন কি বের হবে ওয়ার্ক পারমিট? হ্যাঁ, অবশ্যই বের হবে। তবে এখানে একটাই কোশ্চেন থেকে যায়, শুধু জাস্ট একটা টেকনিক্যাল একটা কোশ্চেন। রোমানিয়া যাদের ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন জমা হয়েছে, এই আগে জমা ছিল, যদি রোমানিয়ার সরকার বা প্রশাসন মনে করেন যে না হ্যাঁ ওই জবগুলা স্টিল ওই কোম্পানিগুলা যে যারা জবগুলো প্রোভাইড করবে তারা যদি অ্যাভেলেবেল দিতে পারেন, তাহলে ওয়ার্ক পারমিট বের হয়ে যাবে, দ্যার ইজ নো ইস্যু। আর ওয়ার্ক পারমিট বের হলে আপনার ভিসা ইনশাল্লাহ আশা করি কনফার্ম, এখানে কোনো সমস্যা নাই। আশা করি নাহিদ ভাই আপনার উত্তর পেয়ে গেছেন, এবং আশা করি খুব সম্ভাব্য আপনার রোমানিয়া মে মাসের শেষে অথবা জুনের প্রথম সপ্তাহে গিয়ে তারা মোটামুটি প্রাথমিক পর্যায়ে অপারেশনগুলো স্টার্ট করবে, এটা আমার কাছে আপডেট আছে। এরপর আসুন হচ্ছে আপনার জহিরুল ইসলাম ভাই। রোমানিয়া কোনো আপডেট আছে ভাই? আমি একটু আগে আশা করি দিয়ে গেছি উত্তরটা, আপনি একটু একটু কাইন্ডলি শুনে নেবেন। জহিরুল ইসলাম ভাই, ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। এরপর আসুন হচ্ছেন আমাদের জহিরুল ইসলাম আদর, প্রশ্নটা করছেন যে উনি লিখছেন, উনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট ইটালির জন্য, আপনারা শুনবেন। যে আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমার একজন পরিচিত লোক পলিটিক্যাল অ্যাজাইলাম সৌজন্য পেয়ে দেশে গেছে। মেয়াদ শেষ হবে জুন মাসের 17 তারিখে। বর্তমানে ফ্লাইট বন্ধ, পরবর্তীতে যদি বন্ধ থাকে আর যদি সৌজন্য মেয়াদ চলে যায় তাহলে কি সে আসতে পারবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি গত কালকে না পরশুদিন সম্ভবত আপনার আমার ফেসবুকে ইটালি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের একটা নোটিফিকেশন, যেটা আমি শুক্রবার রাত্রে পাইছি, যদিও আমি শুক্রবার রাত্রে আপডেট করতে পারি নাই, এটা আমি পরবর্তী শনিবারে আপডেট করে দিছি যে নতুন করে ইতালিতে রিএন্টার করার জন্য যাদের রেসিডেন্ট পারমিট এক্সপায়ার হয়ে গেছে, নতুন করে রিএন্টার করার জন্য তাদের ভিসা রিইস্যু প্রয়োজন হবে না, যেটা এখানে আর্টিকেলে লেখা আছে। এটা আমার কথা না, এটা আর্টিকেলের কথা। অর্থাৎ ওই আর্টিকেলের লেখাটা আমি সহজ বাংলা আপনাদেরকে প্রেজেন্ট করতেছি। এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি এখানে যদি ওই ভাইয়ের যদি কোনো লিগ্যাল লয়ার থাকেন আপনার ইটালিয়ান, তার সাথে কন্ট্যাক্ট করে বেটার আপনি এই সিদ্ধান্তটা নেবেন। বাট আমি যতটুকু জানি যে এটা প্রবলেম হবে না বা প্রবলেম ক্রিয়েট করবে না। বেটার একজন লয়ারকে আপনি জিজ্ঞেস করলে সে আপনার কাছ থেকে 500 কোটি টাকা চাইবো না, জাস্ট একটা সাজেশন নিবে, জিজ্ঞেস করবেন যে সে কি আসতে পারবে বা কোনো প্রবলেম হবে কি না। আমি আশা করছি প্রবলেম হবে না, কারণ যে আর্টিকেলটা এখানে রেফার করছে শনিবার আমি পাবলিশ করেছি ফেসবুকে, ওই আর্টিকেলের ব্যাখ্যাটা এইভাবেই দিছে যে আশা করি প্রবলেম হবে না। আমি আশা করি উত্তর পেয়ে গেছেন ভাইয়া জহিরুল ইসলাম আদর ভাই, অশেষ ধন্যবাদ আপনাকে। এরপরে আসলে হচ্ছে আপনার মাহিদুল টিপু প্রশ্ন করছে যে হ্যালো ভাইয়া, ইউরোপে কি স্টুডেন্ট ভিসা বা পারমিট ভিসা ইজিলি দিবে করোনা শেষে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটা যারা ইউরোপে আছেন ইউরোপের বাইরে আছেন, বাংলাদেশি যারা আছেন তাদের জন্য। যে হ্যালো ভাই, ওনার নাম হচ্ছে মাহিদুল টিপু। হ্যালো ভাইয়া, ইউরোপে কি স্টুডেন্ট ভিসা বা পারমিট ভিসা ইজিলি দিবে করোনা শেষ হলে? অবশ্যই।
এটা নিয়ে নো ডাউট। কারণ লেবার ফোর্স ইউরোপের ক্ষমতা নাই যে ওই নিজেরা সব করে শেষ করতে পারবো, কারণ ওইটা আলটিমেটলি আমাদের কাছে আসতে হবে। এমনি আমাদের কাছে এমনি আসতে হবে এখন, আর এমনি ওই আগে আমরা হ্যাগো কাছে এমনি যাইতাম, আর হেরা এখন আমগো কাছে আইব। কথাটা বুঝে নেন, আমি টেকনিক্যালি কথা বলে নিছি যে তারা আমাদের কাছে আসতে বাধ্য। কারণ এরকম অ্যাক্টিভ লেবার ফোর্স বাংলাদেশের মতন, বাংলাদেশের পাবলিকের মতন তারা বিশ্বের কোনো দেশে পাবে না। বাট আপনারা চেষ্টা করবেন যে যে যেভাবে আসেন ইউরোপে সেফ ইমিগ্রেশন ভাবে, মানে সেফ ইমিগ্রেশনের সবসময় আমি সাপোর্ট করি। তো যেভাবে আসবেন সেফ ইমিগ্রেশনে আসবেন, এবং 100% ভিসা দিবে, ওয়ার্ক পারমিট দিবে, স্টুডেন্ট ভিসা দিবে। তবে স্টুডেন্ট ভিসাটা এই মুহূর্তে নতুন সেশন কনফার্ম করে নাই স্টুডেন্ট ভিসার জন্য। আগামী নতুন সেশনের জন্য এখনও কোনো কনফার্ম করে নাই, কারণ ইউরোপিয়ান কমিশন থেকে একটা সিদ্ধান্তে আছে যে তারা যে সেশনটা আগে গেছে ওইটা কিন্তু সাসপেন্ড হয়েছে, এবং ওই সেশনের কিছু পেমেন্ট রিলেটেড প্রবলেম আছে, প্লাস হচ্ছে নতুন সেশন তারা কি ওপেন করবে কিনা। সো সেই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার জন্য যারা চিন্তা ভাবনা করছেন, ওয়ার্ল্ডের যে কোনো দেশে হোক, ইভেন কি ইউরোপে হোক, অনেকেই বলবে। বাট আপনি আপনি যে ইউনিভার্সিটির ইন্টারেস্টেড ওই ইউনিভার্সিটি অনলাইনে যোগাযোগ রাখবেন এবং এই অ্যাম্বাসিগুলোতে আপডেট ফলো করবেন। বাট আমি যতটুকু জানি এই মুহূর্তে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মোটামুটি আমার কাছে আপডেট আসে, কারণ আপডেট নিয়ে আমাকে চলতে হয়, নাহলে ভাইয়া বর্তমান টেকনোলজি যুগ, আমি কম্পিটিশন দিয়ে পারবো না, অতএব আমাকে আপডেট থাকতে হয়। ধন্যবাদ। আশা করি মাহিদুল ইসলাম টিপু ভাই আপনার অ্যান্সার পেয়ে গেছেন, এবং ইউরোপের জন্য নতুন যে ভিসাটা লো স্কিল বলে না, এবং স্কিল তো ইতিমধ্যে চলতেছে, স্কিল নিয়ে একটা কথা বলবো আমি আজকে। তো খুব সম্ভাব্য আশা করতেছি যে আপনার সেপ্টেম্বরের বিফোর সেপ্টেম্বর আশা করি সব ঠিক হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে। দ্যার ইজ নো ইস্যু, আমার ধারণা এবং আমার সিক্স সেন্স বলতেছে এটাই। তো আশা করি মাহিদুল ইসলাম টিপু আপনি পেয়ে গেছেন আপনার উত্তর। এবার আসেন একজন আমার এক লেক্সার খুব সুন্দর করে যে ভরে রাখা আছে একটা ফেসবুক আইডি, আমি ওই লেখাটা দেখে এত হাসি পাইছে। যাই হোক, আপনার প্রশ্নটার জন্য ধন্যবাদ। আমি খেয়াল করি উনি লেখছে আমাকে যে আমি একটা বিষয় খেয়াল করলাম, আপনি ইমিগ্রেশন নিয়ে খুব খোলা লেখালেখি করেন। ওকে, ধন্যবাদ। আমি কি আপনার কাছে একটা কথা জানতে পারি যে এই মুহূর্তে ইউরোপের কোন দেশে যাওয়ার মতন প্রসেস আছে কিনা? অবশ্যই আছে, কেন না? কে বলছে নাই? আমি আমি বলতেছি আছে। এরপর আমি আর আসতেছি উত্তরটায়। আশা করি আপনি আমার প্রশ্নের উত্তরটা জানাবেন। অবশ্যই আমি আপনাকে প্রশ্নের উত্তরটা জানাবো। তো ইউরোপে এখনো পর্যন্ত যদি আপনি এখনও চান এখনও আসতে পারবেন, দ্যার ইজ নো ইস্যু। শুধুমাত্র কথাটা খেয়াল রাখবেন, নট অনলি ফর ইউরোপ, ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেট ছাড়া বাকি সবগুলো দেশে এই মুহূর্তে আপনি আসতে পারবেন। শুধুমাত্র হচ্ছে মেডিকেল প্রফেশন এবং এসেনশিয়াল ওয়ার্কার, যেটা হাই স্কিল কোয়ালিফাইড। আর এই এই কথাটা এখন গিয়ে ফেসবুকে চর্চা হইতেছে, বিভিন্ন নিউজ পোর্টালে চর্চা হইতেছে। আর আপনারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন